আমরা যদি বিএনপির পররাষ্ট্রনীতিটাকে একটু দেখি, 2.5 মাস হয়েছে সরকার এসেছে, এবং মাঝে মধ্যে মনে হয়েছে যে সরকার বোধহয় ভারত মুখাপেক্ষী, মাঝে মধ্যে মনে হয়েছে যে আমেরিকা মুখাপেক্ষী, এবং মন্ত্রিসভার গঠন নিয়েও আমাদের একটা সন্দেহ ছিল, এখনো আছে, যে আসলে কোনো দেশের পার্টিকুলার সুপারিশে পার্টিকুলার লোকটাকে পার্টিকুলার মন্ত্রণালয়ের মন্ত্রী করা হলো কিনা, এইরকম সব তো রয়েছে। কিন্তু আজকে আমরা দেখলাম যে পাকিস্তানের যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি হচ্ছেন মহসেন নকভি। তারা একটা সমঝোতা স্মারকে সই করেন এবং এটাকে আনুষ্ঠানিকভাবে মাদক বিরোধী এবং মানব পাচার বিরোধী সহযোগিতা হিসাবে উপস্থাপন করা হলেও চুক্তির পরিধি সাধারণ আইন শৃঙ্খলা সহযোগিতার চাইতে অনেক বিস্তৃত বলে জানিয়েছেন আঞ্চলিক বিশেষজ্ঞরা। এরকম একটা নিউজ দিয়েছে শ্রীলঙ্কা গার্ডিয়ান। তারা বলেছে যে বাংলাদেশ ও পাকিস্তান আনুষ্ঠানিক নিরাপত্তা সহযোগিতা দিক দিয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এখন আপনি জানেন যে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান তিনি ভারতে গিয়েছেন, তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে একই প্লেনে করে তিনি মরিশাস গিয়েছেন, তারপর তিনি এখন চীনে আছেন, আবার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আসলো এখানে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডক্টর ইউনূসের সময়ে যেই সব চুক্তিগুলো পাকিস্তানের সঙ্গে সম্পাদিত হয়েছিল, চীনের সঙ্গে সম্পাদিত হয়েছিল, সেগুলোর কোনোটাই কিন্তু বিএনপি সরকার বাতিল করেনি। উপরন্তু খলিলুর রহমান বলেছেন যে তিস্তা প্রকল্প আমরা চীনকে দিয়ে বাস্তবায়ন করাবো, ভারত সীমান্তে যে লালমনিরহাটে যে বিমান বন্দর হবে সেটাও বন্ধ করেননি। তো এই সব মিলিয়ে আসলে এই তারেক রহমানের পররাষ্ট্রনীতিটাকে আপনি কিভাবে দেখছেন? আসলে তিনি কোন পন্থী? প্রথমে আমি আমাদের নতুন প্রধানমন্ত্রী উনি যখন দেশে আসলেন 25শে ডিসেম্বর, উনি কি বলেছিলেন প্রথম সপ্তাহেই? এটা নিয়ে অনেক ট্রল হয়েছে। আমাদের বিশিষ্ট যাদেরকে আমরা সহযোদ্ধা হিসাবে পেয়েছিলাম, হাসিনা বিরোধী আন্দোলনে দিনে রাতে কাজ করেছি, ওনারা কিন্তু ট্রল করলেন এবং এটা নিয়ে হাসাহাসি করলেন। আমি নিজেও করেছি। জি, টুকটাক করেছেন। আমি তো ডাইরেক্টলি দলের সাথে ইনভলভ করিনি, কিন্তু আমরাও মোটামুটি একটু সন্দিহান ছিলাম যেটা কি। এখন বোঝা যাচ্ছে কি প্ল্যান। উনি আসলে আমার মনে হয় উনি যেহেতু দীর্ঘদিন 17 বছর ছিলেন না, উনি বাংলাদেশে এসে কিছুটা সময় উনি নিয়েছেন দেশের মানুষকে বুঝতে, দেশের মানুষের পালসটা কিন্তু সামনাসামনি গেলে কথাবার্তা বললে উপলব্ধি করা যায়। আমার মনে হয় এই জন্যই উনি প্রথমে কোনো কথা বলেননি, এবং প্রথম 1-1.5 মাস ওদের সালাউদ্দিন আহমেদ সাহেবরা কথাবার্তা বলেছেন, এমন একটা ভাব সবাই বলেছিলাম উনি কি কথা বলবেন না নাকি, প্রধানমন্ত্রী চুপ করে থাকেন কেন। উনি মনে পরিস্থিতিটা বুঝেছেন, এখন উনি ওনার ব্যবস্থা নিচ্ছেন। কারণ যেই কথাটা মেইন শুরু হলো তিস্তা প্রকল্প নিয়ে, ইতিমধ্যেই ভারতবর্ষে যা যা ঘটে গেল নির্বাচনের আগে, নির্বাচনের পরে, বিধানসভা নির্বাচনগুলো, এগুলোও কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল তারেক রহমানের ইদানি। কিন্তু উনি কিন্তু লন্ডনে থেকে আসার আগে ঠিক বোধহয় সপ্তাহখানেকের ভিতরে উনি ওখান থেকে আসবেন, তখনও স্থির হয়নি, বাট আমরা আশা করছি উনি আসবেন। উনি বলেছিলেন, যেই সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে আমার যাওয়াটা নির্ভর আমার উপর করে না, আর অনেকগুলো ফ্যাক্টর এখানে আছে, সেখানে একক নিয়ন্ত্রণাধীন নয়। ওইখানে কিন্তু ওনাকে প্রশ্ন করা হয়েছিল যে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কিরকম হবে বলে আপনি মনে করেন। উনি একটা কথা কিন্তু খুব সিগনিফিকেন্ট বলেছিলেন, অনেকের মনে আছে কিনা জানি না। উনি বলেছিলেন যে বাংলাদেশের জনগণের যে ভারতের উপর যে তাদের যে ক্ষোভ বিক্ষোভ দীর্ঘদিনের বিভিন্ন রকমের, আমি বাংলাদেশের জনগণের মনের ভাব উল্টা দিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বুদ্ধিমান মানুষরা তারা কিন্তু কথা এভাবেই বলে যে আমি বাংলাদেশের জনগণের প্রতিনিধি, জনগণকে ভালোবাসি, জনগণের জন্য রাজনীতি করি, তো জনগণ যেটা চাইবে সেটাই হবে। উনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের জনগণ। এবং গতকালও 2টো লাশ যে ফেরত দেওয়া হলো, এবং এটাকে ঘটা করে সুন্দর স্টেইনলেস স্টিলের খাটিয়াতে করে বিজিবির কাছে বিএসএফ 2টো লাশ তারাই হত্যা করে ফেরত দিল। এই ধরনের জিনিস কিন্তু আমাদের বাংলাদেশের মানুষের মনে দীর্ঘস্থায়ী ট্রমা সৃষ্টি করে। সেই ফেলানির লাশের কথা কিন্তু আমি এখনো ভুলিনি। আমি জানি না আপনার কি অবস্থা, আমি এখনো বলতে পারি না। এই যে 14 ঘন্টা না 18 ঘন্টা ধরে মেয়েটার লাশটা ঝুলিয়ে রাখা হলো এবং সে এখানে মধ্যে কাঁটাতারে ঝুলে রইলো, এটা তো মানে একেবারে বাংলাদেশের জন্য এর চেয়ে বড় লেসন আর হতে পারে না। ক্যাপ্টেন মারুফ রাজু, একটা কথা বলতেই হয় যে অবশ্যই এটা খুব হৃদয় বিদারক যে 2টা লাশ আমরা দেখলাম খাটিয়াতে করে ফেরত দিল, এবং এটা সবসময় দেয়, এটা তো নতুন না, এটা গত 10-15 বছর ধরে হয়ে আসতেছে। কিন্তু এটা কি আসলে তারেক রহমানের পক্ষে বন্ধ করা সম্ভব? প্রথমত আমরা ছোট দেশ, দ্বিতীয়ত অভিযোগ আছে আমাদের লোকজনই ভারতের অভ্যন্তরে গরু আনতে যায়। কেন যায় ভাই, দরকার কি? না, এটা তো ঠিক আছে, আপনার কথাটার সাথে প্রাক্তন সাবেক পররাষ্ট্রমন্ত্রীও বলেছিলেন এরা তো মানে মানুষ, এরকম একটা ভাব আর কি, এরা তো মানুষ না, এরা তো গরুচোর বা এরা চোরাকারবারি করে। এটাও সত্য যে গেলেই কি মেরে ফেলতে হবে? জি, আমি সেটা বলছি না। আমি তার এই 2টো লাশ ফেরত দেওয়া সবসময় দেওয়া হয়। এবার ভিডিও করে দেখলাম যে আমি জানি না কে বা কাহারা
এই ভিডিওটা ছেড়ে দিল, এই ভিডিওটার মানে এটা মানে হচ্ছে যে বাংলাদেশের ভারতের সম্পর্কটা কোন পর্যায়ে গেছে এবং মানুষের মনের মধ্যে বিশেষ করে এই নির্বাচনের পরে, পশ্চিমবঙ্গের নির্বাচনটা হওয়ার পরে আমরা বুঝতে পারলাম, আমরা এতদিন মনে করতাম ভারতের সরকার আমাদের বাংলাদেশ বিরোধী, এখন দেখলাম যে ভারতের সিংহভাগ জনগণ, বিশেষ করে পশ্চিমবঙ্গের জনগণ, তারা তো ভোট দিয়ে যতই কারচুপির অভিযোগ হোক, তারা ভোট দিয়ে বিজেপিকে ক্ষমতায় এনেছে, তারাও এখন দেখছি যে বাংলাদেশ বিরোধী অবস্থান নিয়েছে। এই কারণটাই বলছি যে তারেক রহমানের পক্ষে কাছে এখন অনেকগুলো সুযোগ এসেছে, যেটা আমরা বারবার গত 7 বছর 8 বছরে কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশকে যদি ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হতে হয়, কখনো যদি হাসিনা এখান থেকে পতিত হয়, বিতাড়িত হয়, তাহলে যে সরকারটা আসবে, জাতীয়তাবাদী সরকার বা গণজাগরণের সরকার, তাদেরকে কিন্তু অন্যদিকে তাকাতে হবে। শুধু ভারতের দিকে তাকিয়ে থাকলে হবে না, সব ডিম এক ঝুড়িতে রাখা যাবে না, কারণ আমাদের 3 দিক দিয়ে ভারত পরিবেষ্টিত, এরকম অনেক দেশ আছে। কিউবা একেবারে আমেরিকার পেটের ভিতরে, আপনি গিয়েছেন কিনা জানি না, কিউবা আমেরিকার থেকে 60 মাইল দূরে মাত্র, ফ্লোরিডা থেকে ঘন্টা 1.5 লাগে বোটে করে গেলে, হাই স্পিড বোটে করে গেলে। সেটা পর্যন্ত আজকে এত বছর, আমার জন্মের পর থেকে, আরো আগে থেকে শুনে আসছি, এটা জ্ঞান হওয়ার পর থেকে, কিউবাকে আমেরিকা কোনোভাবেই হাতে আনতে পারে না। তারা সেই ছোট্ট দেশ, দ্বীপের মতো দেশ। আপনি বিশ্বাস করবেন না, কিউবাতে এখনো পর্যন্ত 1960 সালের সেই গাড়ি, যে ভক্সওয়াগন বিটল, এই গাড়িগুলো 1960-62 সালের গাড়ি, এগুলাকে তারা রিপেয়ার করে, মোটিভেট করে এগুলাকে ট্যাক্সি হিসেবে ব্যবহার করা হয়। মানুষ হয়তো হাসাহাসি করে এটা দিয়ে, কিন্তু তাদের জাতীয়তাবোধ, তারা আমেরিকান লেটেস্ট গাড়ি আনতে পারে, কিন্তু তারা আমেরিকার কাছে মাথা নোয়াবে না। এই যে জাতীয়তাবোধ, এই যে আত্মসম্মান, এই আত্মসম্মানটা আমাদেরও আছে, কিন্তু আমাদের নেতাদের থাকে না। যারা ক্ষমতায় যায় তারা অনেক কিছু বোঝানোর চেষ্টা করে আমাদেরকে। ভাই, ওই যে অনেকে বলে ভারতের সাথে কি প্রবলেম করা যায়, আরে প্রবলেম তো আপনাকে করতে হবে না। এটাও বলে নাই ভারতের দেওয়া 3টি শর্ত মেনে তাকে রহমান দেশে ফিরেছেন। এগুলো সবই আছে, কিন্তু এখন যখন এই গত সপ্তাহে একটা সিগনিফিকেন্ট কথা কিন্তু পররাষ্ট্রমন্ত্রীই বলেছেন, এই কথাটাতেই কিন্তু শুরু হয়েছে, কিন্তু যে আমরা তিস্তা, আমাদের জীবন মরণ সমস্যা, এটা সমাধানের জন্য আমরা অনির্দিষ্টকালের জন্য ভারতের দিকে তাকিয়ে থাকবো না। এই কথাটার মানে হচ্ছে সো ফার বাংলাদেশ ওয়াজ ওয়েটিং, কারণ চায়না কিন্তু 1.5 বছর আগে বা 2 বছর আগে কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে, এবং ইউনুসের সময় কথাবার্তা হয়েছে, তারা অনেক টাকা, প্রায় $4-5 বিলিয়ন ইনভেস্ট করবে, এটা করে দেবে। কিন্তু ভারত আবার বলেছে যে আমরাও এটা করতে চাই। তারা এটাকে মনোপলি মনে করে, বাংলাদেশ যেন এটা চায়না দিয়ে করুক আর যাকে দিয়ে করুক, ভারতকে দিয়ে যেন না করে। আরে ভাই, যেই আপনার ক্ষতিটা করলো তাকে দিয়ে আপনি আপনার এই সেই বাড়িটা যে ধ্বংস করলো, তাকেই আপনি বাড়ির পুনর্নির্মাণের কন্ট্রাক্ট দিচ্ছেন, এটা তো হতে পারে না। এটা কোনো বিশ্বে, কোনো পৃথিবীর কোনো জায়গাতে নৈতিকভাবে কোনো মানুষ মেনে নিতে পারে না। আমি এটাই বলি যে তারেক রহমান যেটা এখন নিয়েছেন, আমরা বারবার, আমি গত পরশুদিন আমি লাইভে বলেছি যে বাংলাদেশকে এখন, বাংলাদেশের যারা বন্ধু আছে এবং এদিকে মালয়েশিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর, এদিকে পাকিস্তান, চায়না, এদের কাছ থেকে বাংলাদেশকে বিভিন্ন পণ্য ইম্পোর্ট করতে হবে আরো সস্তায়। তাতে করে বাংলাদেশ, এই যে ভারতের সাথে সম্পর্কটা, এটা তো আমরা করছি না ভাই, ভিসা তো আমরা বন্ধ করে দিইনি, ওরা আমাদের ভিসা বন্ধ করে দিল ইউনিশ সরকারের আমলে। ওরা এখন বলছে বর্ডার টোটালি সিল করে দেওয়া হবে, এবং বর্ডারের মধ্যে কতগুলি খাল কাটা হবে, ওখানে কুমির এবং বিষাক্ত সাপ ছেড়ে দেওয়া হবে। বিশ্বের ইতিহাসে আমার মনে হয় এখন পর্যন্ত কোনো দেশ এটা করেনি, এবং আন্তর্জাতিক সৌজন্যবোধের পরিপন্থী। জাতিসংঘ এটাকে মানে কিনা আমি জানি না, যে সাপ এবং ইয়ে ছেড়ে দেবেন কেন? বাংলাদেশের কি খালি ভারতে যায়? ভারতীয় যে 10 লাখ 15 লাখ এখানে আছে, তারা কিভাবে এসছে? প্লেনে এসছে। তো প্লেনটা কি তারা কি মানে ভারত থেকে ল্যান্ড করে বাংলাদেশে ল্যান্ড করেনি? তারা যেখানে কাজ করছে বিনা ভিসায়, বিনা ওয়ার্ক পারমিটে, এটা কি বাংলাদেশ কিছু করছে? কারণ আমরা চাই যে ঠিক আছে, সবাই ভালো মতো থাকুক, ভারত আমাদের সাথে 3 দিক থেকে পরিবেষ্টিত, ভারতকে আমাদের দরকার, বা ভারতেরও আমাদেরকে দরকার। 7 সিস্টার যে চিকেন নেকটাকে যদি কন্ট্রোল করতে হয়, এগুলি ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো সবই করবে। আমি যেটা ইম্পর্টেন্ট দেখি, এতদিন পর্যন্ত ভারত বলেছে, মোদী সরকার বলেছে যে তিস্তা প্রজেক্টের পানি মমতা ব্যানার্জি দিচ্ছে না, যেহেতু মমতা ব্যানার্জি ছিল তৃণমূল কংগ্রেস তার বিরোধী। এখন তো ভারতের দাদাবাবুর মোদী সরকার এসছে, এখন মোদীর সাপোর্টের সরকার এসছে, শুভেন্দু অধিকারী। এখন দেখি তো ভারত পানিটা ছাড়ুক তো। এই যে ভদ্রলোক এখন চুপ করে আছেন কেন? খুব তো বলছিলেন, ওই যে আমাদের বেগম খালেদা জিয়ার যে সেই ঐতিহাসিক যে কথা, খুব তো বলছিলেন, এখন বলুন তো জনাব মোদী, এখন পানিটা কেন দিচ্ছেন না? দিয়ে দেন তাড়াতাড়ি, দেখি দেয় কিনা। একটা এখানে এই কথার মধ্যে এখনই বোঝা যায় যে রাজনৈতিক হঠকারিতা এবং আন্তর্জাতিক মহলে যে তারা যে একটা মিথ্যা কথা বলার একটা অভ্যাস, এবং শেখ হাসিনাকে বাংলাদেশের এত বড় একটা গণহত্যাকারী, এতদিন স্বৈরাচারী শাসন করার পর তাকে যে আশ্রয় প্রশ্রয় দিয়ে রেখেছেন, এবং তাকে আপনি ওখানে এখনো রেখেছেন, মানবতার খাতিরে নাকি তাকে রেখেছেন, তাকে যতক্ষণ ওখানে রাখবেন ততক্ষণ আপনি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলবেন না। সরকারের পক্ষে করতে পারে, যেই সরকার আসুক, তারেক সরকার, অন্য সরকার, কিন্তু জনগণের মনের হৃদয়কে অর্জন করতে হলে ভারতকে আর অনেক কিছু করতে হবে, বিশেষ করে সংখ্যালঘু নির্যাতন এবং বিশেষ করে মুসলমানদের উপরে যে অত্যাচার। আজকে দেখলাম বক্তৃতা ওখানকার এক নেত্রী দিচ্ছে যে মোড়ে মোড়ে শুয়োরের মাংসের দোকান খোলা হবে, এবং এদেরকে কোনোভাবে তাদেরকে মোল্লা দেখলেই তাদেরকে পেটানো হবে, তাদেরকে কেটে দেওয়া হবে, কাঁচি দিয়ে তাদের বিশেষ অঙ্গ কেটে দেওয়া হবে। এই ধরনের বক্তৃতা তাদের সমস্ত ভিডিওতে, সমস্ত প্রচার মাধ্যমে চলছে। আর একজন তো বলেছেন, এগুলো কিন্তু নর্মালাইজ, মানে নর্মালাইজ